প্রিয় দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। গত 16 জুলাই এনসিপির পদযাত্রায় গোপালগঞ্জে দলটির সমাবেশ এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা দেখলাম। আমরা সকলে দেখলাম সংঘর্ষ, গুলি, পুলিশ ও সেনাবাহিনীর অ্যাকশন। এসব ঘটনায় নিহত হলেন 5 জন। এসব ঘটনা কতটা পরিকল্পিত ছিল, কতটা প্রস্তুতি নিয়ে হামলা করা হয়েছে, উস্কানি ছিল কিনা, বল প্রয়োগ যথাযথ হয়েছে কিনা, সংঘাত এড়ানো যেত কিনা, পরিস্থিতি প্রতিরোধ ও মোকাবেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দায় আছে কিনা, এসব নিয়ে নানা ধরনের আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক এখনো পর্যন্ত চলছে। এনসিপির ওপর এই হামলার ঘটনায় এনসিপি লাভবান হয়েছে কি, নাকি এই ঘটনার মধ্য দিয়ে আপাতত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পেয়েছে, এসব নিয়েও আছে নানা মতামত এবং নানা ধরনের ভাবনা। দর্শক, আজকে কথা বলতে চাই এই বিষয়ে, আলোচনার বিষয় ঠিক করেছে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলী এবং কিছু প্রশ্ন। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, সিপিবির সাবেক সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য নীলিমা দোলা। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং খুব আনন্দিত যে আজকে দুই প্রজন্মের রাজনীতিবিদদের একসাথে করতে পেরেছে। আমার মনে হয় যারা দীর্ঘদিন রাজনীতি করছেন তাদেরকে দিয়েই শুরু করি। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এনসিপির পদযাত্রা এবং গোপালগঞ্জ কেন্দ্রিক ঘটনাকে আপনি আসলে সামগ্রিকভাবে কিভাবে দেখছেন সেটা দিয়ে শুরু করে তারপর স্পেসিফিক কোশ্চেনে যাব। হয়তো অসংখ্য ধন্যবাদ। এবং আমার ছোট বোনই বলবো আজকে উপস্থিত আছে, আমার জন্য একটা সৌভাগ্য বটে, আমার জেনারেশনের জন্য একটা সৌভাগ্য। আমি মনে করি শুরুতে আমি এই অন্য এটা দিয়ে ইন্ট্রোডাক্টরি বলছি, দেশকে যদি অগ্রসর করতে হয় তাহলে এই জেনারেশনাল গ্যাপটা, অন্তত তাদের চিন্তা ভাবনার গ্যাপ যেখানে আছে সেইটাকে কিন্তু দূর করে দিতে হবে। কেননা কোনো নূতনের সৃষ্টি পুরানোর অভিজ্ঞতাকে ভিত্তি করে যদি না হয়, সেইখান থেকে ভালো মন্দ কোনটা আমি নেব, কোনটা বর্জন করব, এইভাবে যদি আমরা না আগাই তাহলে অগ্রসর হতে পারবো না। আমরা অপরাধী, আমাদের জেনারেশন, এবং আমি আমার নিজের, আমার দল, বা আমরা এমনকি লেফট বামপন্থী প্রগতিশীল যারা বলে দাবি করি, তাদের একটা ত্রুটি যে আমরা নিউ জেনারেশনের কথা আমরাও বুঝি না, আমাদের কথা পুরোপুরি তারা বুঝে না। সুতরাং দূরত্বটা ক্রমাগত বেড়ে গেছে, কিন্তু এটা নিরসন করা একান্তভাবে প্রয়োজন। সেটা একটা সুযোগ করে দিলেন, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। এখন গোপালগঞ্জের ঘটনাবলীর বিবরণে আমি যাব না, ইতিমধ্যে দেশব্যাপী এটা জানে। প্রথম আমার মন্তব্য হলো, সেইখানে যেসব ঘটনাবলী ঘটেছে, যাদের পক্ষ থেকেই ঘটেছে, কে পুরা ঘটনার জন্য প্রধানত দায়ী, কে অপ্রধানত দায়ী, কে উস্কানি দিয়েছে, কার উস্কানিতে পড়ে আগে পরিকল্পনা করে রেখে একটা চান্স নিয়েছে, এবং রাষ্ট্রযন্ত্র তার ভূমিকায় সবটাই হয়তো গভীর বিশ্লেষণ প্রয়োজন রাখে। কিন্তু একটা বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই, যে এই ঘটনা আমাদের দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য একটা বড় রকম অশনি সংকেত, শুধু নয় একটা বিপজ্জনক। আমাদের দেশে এখনকার এজেন্ডা হচ্ছে একটা অনির্বাচিত ব্যবস্থা থেকে দেশকে একটা নির্বাচিত ব্যবস্থার ধারায় নিয়ে যাওয়া। এইটা হলো প্রিন্সিপাল টাস্ক। এর সঙ্গে জড়িত অনেক কর্তব্য আছে, কেননা নির্বাচিত সরকারের ব্যাপারটা তো হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। সার্বিকভাবে যদি গণতন্ত্রকে আমরা অগ্রসর না করতে পারি, তাহলে নির্বাচনও কোনোদিন প্রকৃতভাবে অর্থবহ হবে না। খালি সিলমারা ভোট না দিলেই যদি আমরা বন্ধ করতে পারি, তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে, এইটা মনে করা খুবই ভুল। কারণ নির্বাচন হলো এমন একটা ধারা যেটা দ্বারা অনেকগুলো কাজ একসঙ্গে করা হয়। যেটা সবচেয়ে নেগলেক্ট করা হয় বলে আমি মনে করি, এখনও হচ্ছে, সেটা হলো নির্বাচন হলো জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার, রাজনৈতিকভাবে শিক্ষিত করে তোলার, তাকে আত্মবিশ্বাসী এবং সাহসী করে তোলার
একটা অন্যতম মাধ্যম। পদযাত্রা তো আসলে সেরকমই একটা কর্মসূচি হওয়ার কথা ছিল এবং আমার বিশ্বাস তারা আসলে জনগণের কাছে পৌঁছে রাজনৈতিক সচেতনতাও বাড়াতে চেয়েছিলেন। কিন্তু আমি একটুখানি এখন তরুণ প্রজন্মের কাছে যাই। নীলিমা দোলা, পদযাত্রা যেটা পুরো দেশের নানা প্রান্তে হচ্ছে সেটা গোপালগঞ্জে গিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন হয়ে গেল? আচ্ছা, যেটা আমি যেভাবে বুঝি আর কি, সারা বাংলাদেশেই তো আসলে কর্মসূচি ছিল। তো আমরা সোশ্যাল মিডিয়া স্ফিয়ারে আসলে প্রথম দেখতে শুরু করি যে আওয়ামী লীগ এক ধরনের প্রতিহত করার ঘোষণা আসলে দেয়। বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং স্টুডেন্ট লীগের পেজ থেকেও আমরা এই ধরনের প্রতিহত করার ঘোষণাগুলো আসলে আসতে গোপালগঞ্জ যাওয়ার শুরুতে। এবং যে আমরা এখন তো সোশ্যাল মিডিয়া স্ফিয়ার একটা বড় ম্যাটার আর কি, আমরা তো আসলে এটা দেখি। তো তখন আসলে লক্ষ্য করা হয়েছে সেখান থেকে নানান রকমের প্রস্তুতি, অস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আসলে তৈরি হতে বলার জন্য আওয়ামী লীগের নানান পর্যায়ে নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে ডাক দিতে থাকে এবং তারা অনলাইন মিটিংস, টেলিগ্রামে মেসেজিং এই ধরনের জিনিসপত্রগুলো করতে শুরু করে। সো আমরা তো আসলে আওয়ামী লীগকে প্রতিহত করে একটা অভ্যুত্থান ঘটিয়ে উঠে আসা একটা দল। তো এক ধরনের জেদ তো আছে, এক ধরনের রাগ তো আসলে এই রাজনৈতিক ব্যবস্থার প্রতি আমাদের আছে। একটি দল এক বছরেও আসলে ক্ষমা চাইতে পারে নাই জুলাই গণ অভ্যুত্থানের জন্য, স্বীকার করতে পারে নাই যে এতগুলো লাশ তার পুলিশ আসলে ফেলেছে। তো যখন এই প্রতিহত করার হুমকিগুলো আসলে আমরা পেতে শুরু করি, তখন আমরাও আসলে ভাবি যে রাজনৈতিকভাবে আমরা এই মার্চটি করতে চাই, আসলে পদযাত্রাটি আমরা আরো সিরিয়াসলি কর্মসূচিটি দিতে চাই। সেটার জন্য আপনারা কি প্রিপারেশন নিলেন এক্সট্রা? প্রিপারেশন বলতে আমরা আমাদের আশেপাশের যত জেলা এবং যে উপজেলাগুলো আছে সেখানকার কর্মীদেরকে বললাম যে আপনারা যুক্ত হন আমাদের সাথে, এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি করে ওখান থেকে আসলাম। মানে আমরা যখন একটা মার্চ বলেন এবং আপনি জানেন আপনার প্রতিপক্ষ অস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে, তখন কি শান্তিপূর্ণ একটা সমাবেশের আশা করাটা কতটা যৌক্তিক? আমি কিন্তু রাজনীতির তো একটা ভাষা আছে, আমি যে রাজনীতি করতে চাই সেটা যখন আমার প্রতিপক্ষ আমাকে এইভাবে প্রতিহত করার ঘোষণা দেয়, তখন তো আমাকে তাকে পাল্টা উত্তরটি দিতে হয়। সেটি আমি তো অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হইনি, আমি শুধু বলেছি এই মার্চটি হবে। গোপালগঞ্জ কোনো আইল্যান্ড না, আমরা যাবই এবং এই মার্চ আসলে হবে। পদযাত্রাটি আমরা আরেকটু সিরিয়াসলি একটা কর্মসূচির কথা ভেবেছি। এটা কিন্তু রাজনৈতিক ভাষা, আমাকে কিন্তু এই প্রতিহতটা করতেই হতো। এটার কিন্তু আর কোনো রাস্তা আসলে আমার সামনে খোলা ছিল না। যদি সেনাবাহিনী পুলিশ সবাইকে সাথে নিয়ে সেটা তো করলাম না, সেনাবাহিনী পুলিশকে তো আমরা শুরুতে বললাম না যে এখানে আসেন, এখানে যুক্ত হন আমাদের সাথে। আমরা তো গেলাম কর্মসূচিটি গ্রহণ করতে এবং যাওয়ার পর যখন দেখছি যে না, সেখানে আসলে দফায় দফায় হামলার ঘটনা। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনা ঘটছে তখন পুলিশ এবং সেনাবাহিনী যুক্ত হয়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনী তার কাজটি যে ঠিকভাবে করে নাই সেটা কিন্তু প্রমাণিত। মানে সেটা কিন্তু আমি বলতেও চাই এবং সেটা নিশ্চয়ই আপনার পরের প্রশ্নতে আছে, তো এখন আর বিস্তারিত বলছি না। মার্চ টু গোপালগঞ্জ আসলে রাজনৈতিকভাবে প্রতিহত করারই একটা ভাষা। এই আমার ফ্রন্টে দাঁড়িয়ে আমাকে এটা বলতেই হতো। মজিদুল ইসলাম সেলিম, মুজিববাদ মুর্দাবাদ কিংবা মুজিববাদের কবর রচনা করা হবে, সেটি গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়েই বলা, এবং সেখান থেকেই অনেক নেতাকর্মী বলছিলেন যে গোপালগঞ্জের প্রতিটি ঘরকে ধানমন্ডি 32 বানিয়ে দেওয়া হবে কিংবা শেখ মুজিবুর রহমানের মাজারকে গুড়িয়ে দেওয়া হবে। এগুলোকে কি আপনি আসলে উস্কানিমূলক কথা মনে করেন না? এগুলোকে কি রাজনৈতিক ভাষা মনে করেন আপনি, নাকি যারা আসলে অলরেডি আমি জানি তারাও অস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে এবং তাদের মুখে আমি এইসব কথা বলছি, এটাকে আসলে সহিংসতা তৈরি করার ক্ষেত্রে তৈরি করেন নাকি বলবেন? আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম এবং যখন নাকি গেরিলা যুদ্ধের দীর্ঘমেয়াদী পর্ব সেইটা রূপান্তরিত হয়ে গেল যে 9 মাসে এটা ফয়সালা হয়ে যাবে, আমরা তখন মার্চ টুয়ার্ডস ঢাকা এই পদক্ষেপ গ্রহণ করলাম, কিন্তু কৌশলে অগ্রসর হলাম। পথে পথে পাক সেনাবাহিনীর নানান রকম ক্যান্টনমেন্ট আছে। আমরা কৌশল নিলাম যে আমরা ডাইরেক্টলি কনফ্রন্ট করব না, আমরা ওদেরকে পাশ কাটিয়ে চলে আসবো ঢাকায়, এবং এটা করেছিলাম বলেই বিরাট জীবনহানি থেকে কিন্তু আমরা মানুষকে রক্ষা করতে পেরেছিলাম। রাজনীতির কৌশলের ক্ষেত্রেও আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমার প্রতিপক্ষ কোনটা চাচ্ছে,
তারা চাচ্ছে যে একটা কনফ্লিক্ট হোক, অ্যাটেনশন এদিকে যাক, আমার কর্মীদেরকে মোবিলাইজ করে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করব। তখন সবচেয়ে উপযুক্ত কৌশল হলো, যেহেতু আমি সংস্কার চাই, যেহেতু আমি এই দেশটাকে আগের এই অশুভ শক্তির বিকাশ যাতে আর ঘটানোর সুযোগ না থাকে, আমি সেরকম কোনো সুযোগ তাকে দেব না। তাহলে কি আপনার মনে হয় যে গোপালগঞ্জের ঘটনা আওয়ামী লীগের বিকাশ কিংবা অশুভ শক্তির বিকাশের একটা ক্ষেত্র বা সুযোগ ছিল? অবশ্যই, অবশ্যই তারা চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করতে পারবে না। আমি মনে করি যে এনসিপির কৌশলে ভুল ছিল। আওয়ামী লীগের দিক থেকে যদি চিন্তা করি, আমি আগেই আওয়ামী লীগের পতনের আগে 7 দিন আগে আপনার সম্ভবত আপনাদের অন্য কোনো জায়গায় টক শোতে আমি বলেছিলাম, এই ক্রাইসিস থেকে বের হওয়ার একটাই উপায়, আজকেই শেখ হাসিনাকে টেলিভিশনে বসতে হবে বলে অ্যানাউন্স করতে হবে যে আমি ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আপনারা ক্ষমতা নিয়ে নেন। এবং বাড়ি বাড়ি যে আওয়ামী লীগ এখন মানুষের মন থেকে দূরে চলে গেছে, আপনি ইন্দিরা গান্ধীর মতো মাফি মাংতি হু, আমি ক্ষমা চাই, এইটা করে ঘরে ঘরে গিয়ে যদি মানুষের ভালোবাসা ফেরত পান তাহলে আপনি করতে পারবেন। এই পথ তো নিবে না, কেন আত্মঘাতী হয়ে যাবে। আমাদের বুঝতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে যে গোপালগঞ্জ আলাদাভাবে জয় করে আপনি খালি গোপালগঞ্জকে সংস্কার করতে পারবেন না। তো আপনি গোটা রাষ্ট্র ব্যবস্থা এবং গোটা দেশ ধরে যদি আপনি সামগ্রিক জাতীয়ভাবে সংস্কারটা সাধন না করতে পারেন, তাহলে পরে তো এটা হবে না। সুতরাং গোপালগঞ্জে আমি কতটুক অ্যাটাক করব, অন্য জায়গায় কতটুক করব, আর আইসোলেটেড বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায় আমি আমার সেনাবাহিনীকে নিয়োজিত করব, সেনাবাহিনী আমি প্রতীকী অর্থে বলছি, আমার ফাইটিং ফোর্সকে নিয়োজিত করব বা আমার অ্যাটাক চালাবো, সেইটা করতে হবে এমন জায়গায় যাতে সেটা আমার সামগ্রিকভাবে জাতীয় কর্তব্য, যেই জায়গায় প্রধান উদ্দেশ্য হলো, একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হলো গোটা ব্যবস্থা যে পচে গেছে একটা আমূল সংস্কার করা। কিন্তু দেখেন আরেকটা এই জায়গায় প্রসঙ্গক্রমে চলে আসে, আমূল সংস্কার করতে হলে জনগণের শক্তির উপরে নির্ভর করা ছাড়া আপনি সেই সংস্কার করতে পারবেন না। শুধু হোয়াইট ওয়াশের কথা বললে সেটা ডিফারেন্ট কেস, কিন্তু মৌলিকভাবে যদি সংস্কার করতে চান, বিশেষ করে বৈষম্যহীন সমাজ যদি করতে চান, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তাহলে পরে পুঁজির শোষণের হাত থেকে, পুঁজিবাদী বাজার অর্থনীতির হাত থেকে অর্থনীতিকে মুক্ত করতে হবে এবং গোটা স্ট্রাকচারটাকে ভেঙে অন্যভাবে গড়ে তুলতে হবে। সেটা করতে হলে আমার পয়েন্টটা হলো, সেটা করতে হলে জনগণের অংশগ্রহণ এবং সমর্থন অপরিহার্য, এবং সেই উদ্দেশ্যে নির্বাচনটাকে কাজে লাগানোর মাধ্যমে আমি কিন্তু আরো বলিষ্ঠ পদক্ষেপ। নীলমাদুল্লাহ, জনগণের অংশগ্রহণ এবং সমর্থন কতটা পেয়েছিলেন গোপালগঞ্জে? পাইনি, কারণ গোপালগঞ্জের আসলে অধিকাংশ মানুষই আওয়ামীপন্থী, যেটা বুঝি আর কি। জানতেন আপনারা এটা আগে থেকেই নিশ্চয়ই? হ্যাঁ জানতাম, আবার জানতামও না। কারণ হচ্ছে গোপালগঞ্জে আমাদের একটা কমিটি আছে, মুকসুদপুর এবং অন্য জায়গাতে আমাদের কিন্তু বেশ কিছু জনসমর্থন আছে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা যে কারণে টুঙ্গিপাড়ায় কর্মসূচি দেইনি, পৌর পার্কে কর্মসূচি দিয়েছি, যে বঙ্গবন্ধুর যে মাজার, শেখ মুজিবের যে মাজার, সেখানে কিন্তু আমরা কর্মসূচি দেইনি, যে ওই এলাকার মানুষ আসলে আরও সেন্সিটাইজ, ওরা এই ব্যাপারটা নিয়ে হয়তো খুব সেন্সিটিভ হয়ে আছে, ওখানে কিন্তু কর্মসূচি দেওয়া হয় নাই। পুরো গোপালগঞ্জে কিন্তু এনসিপির সমর্থক আছে, আমাদের দুটো কেন্দ্রীয় নেতা আছেন, তাদের বড় কমিটি আছে, তারা আসতে পারেনি। এটা কি আপনি জানেন কি না, মকসুদপুর থেকে যে বাস 3টি রওনা হয়েছিল তারা কিন্তু পৌর পার্ক পর্যন্ত পৌঁছাতে পারেনি সংঘর্ষের কারণে। কারণ হচ্ছে যে ওই অঞ্চলটিকে আওয়ামী লীগ তার নিজের ঘাঁটি মনে করে, মানে দক্ষিণাঞ্চলকে, আর গোপালগঞ্জকে তার মধ্যে আরও বেশি। ব্যাপারটা কিন্তু এরকম না। গোপালগঞ্জের যে অংশের মানুষ আমরা দেখি যে বেনজির হিন্দুদের কয়েক বিঘা জমি হচ্ছে দখল করে নিয়েছে, সেই মানুষগুলা কি আদৌ আওয়ামী লীগ করে? না, নিশ্চয়ই। গোপালগঞ্জে এরকম অসংখ্য মানুষ আছে যারা নির্যাতিত, যারা আওয়ামী লীগ করে না, শেখ পরিবারের দ্বারা নির্যাতিত। সেই মানুষগুলোকে আপনি আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল করার সুযোগ দিচ্ছেন না, বা অন্য কোনো রাজনৈতিক দল, ওটা তো কোনো আইল্যান্ড না, দ্বীপ না যে ওখানে আমি গিয়ে দাঁড়াতে পারবো না। সো জনসমর্থন পাইনি বলতে গেলে যে আমার যে জনসমর্থন আসার কথা ছিল তারা পৌঁছাতে পারেনি, আসতেই পারেনি আমার সমাবেশ পর্যন্ত, কারণ তারা বেছেই নিয়েছে একটা সহিংসতার রাস্তা, অস্ত্রের রাস্তা, ঘটি বাটি নিয়ে এবং হচ্ছে যে দা বটি নিয়ে লাঠি সোটা নিয়ে নেমে গিয়েছে রাস্তায়। তো এইটাকে আপনি প্রতিহত আসলে কিভাবে করতেন? আমি তো একটিও বাস নিয়ে যাইনি, আমার দল তো একটিও দা ছুরি কিছুই নিয়ে যায়নি, কিভাবে আমি জনসমর্থন পেতাম সেদিন? তাহলে আমাকে ওখানে মারামারি করতে হতো, বা আমাকে আসলে ফুল প্রুফ ঠিকঠাক মানুষ, মানে ঠিকঠাক রাজনৈতিক দল প্রমাণ করতে হলে কি হতো?
আমার একটা কর্মীকে মরতে হতো, তাহলে মনে হতো যে না ঠিক আছে, এটা একটা ব্যালেন্স হয়েছে। কিন্তু আপনারা যদি লাঠিসোঁটা নিতেন তাদের সাথে কি পারতেন, যদি পুলিশ বা সেনাবাহিনী আপনাদের দিকে না দাঁড়াতো? আমি আপনার কাছে প্রশ্নটাতে আসবো সেলিম ভাইয়ের কাছ থেকে একটা তথ্য নিয়ে, যে আপনি এতদিন ধরে রাজনীতি করেন, কোনো রাজনৈতিক দল যারা এখন আসলে তেমন নিবন্ধনই তাদের হয়নি, তারা আবার নিজেদেরকে কিংস পার্টিও বলতে রাজি না, তারা একটা জায়গায় গেলেন এবং তাদের সহিংসতা থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনী তাদেরকে কার্ড দেয়, সেনাবাহিনীর ট্যাঙ্ক দিয়ে নেতাকর্মীদের নিয়ে আসলো, এরকম কি বাংলাদেশে আরো হয়েছে কিনা? না, এটা তো আমরা একটা অভিনব সিচুয়েশনের ভেতরে যাচ্ছি। এবং আমাকে আগে পিছিয়ে যদি না দেখি, তাহলে গোপালগঞ্জের অতীত, সেখানকার রাজনৈতিক শক্তি কীভাবে ডেভেলপ করেছিল, সেইগুলো একটু দৃষ্টি দিতে হবে। আজকে হয়তো মনে হচ্ছে যেখানে ঘরে ঘরে আমলি, আমি যখন রাজনীতি শুরু করি 60-এর দশকে, গোপালগঞ্জে আমলিকে খুঁজে পাওয়া যেত না। তখন অলিউল ইসলাম লেবু ভাই, উনি ছিলেন খুবই জনপ্রিয়, প্রকাশ্যভাবে ন্যাপের নেতা এবং আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টির নেতা। এরকম জনপ্রিয় নেতা আর ছিল না, এবং ওনার সাহায্য ছাড়া ওইখানে কিন্তু আমাদের তৎপরতা চালানোর কোনো সুযোগ ছিল না। আমরা ঠাট্টা করে বলতাম, ওইখানকার থানাপাড়া বলে একটা এলাকা আছে, ঘরে ঘরে ছাত্র ইউনিয়ন, একটা ঘর খালি ছিল ছাত্রলীগ, ইসমত কাদের গামা, ওকে আমরা খেপাইতাম যে তুমি একা ওইখানে বসে কি করবে। কিন্তু গোপালগঞ্জের চিত্র, গোপালগঞ্জের চিত্র সেটা কত সালের কথা বলছেন? এটা 60, 65, 68, 69-এর কাছাকাছি সময় ওইটা। ওকে, সেটাই বললাম, সুতরাং ওইটা কি করার জন্য আমরা কি মার্চ টু গোপালগঞ্জ করতে হয়েছে? না, আমরা কিন্তু মানুষের ভেতরে কনস্ট্যান্টলি লেগে থেকে কাজ করার ভেতর দিয়ে এটা করেছি। কিন্তু সেইটাকে পরাজিত করার জন্য প্রথমত লেবু ভাইকে হত্যা করা হলো। লেবু কমলেশ 73-এর ইলেকশনের পর নির্মমভাবে হেমায়েত বাহিনীর লোকজন গিয়ে তাকে হত্যা করা হলো, এবং তারপরে লেবু এলিমেন্টকে দূর করার পর সেইখানে আওয়ামী লীগের প্রভাবটা সৃষ্টি করতে পেরেছে। এটা কারেক্ট যে ওইখানে বাজার অর্থনীতির সুযোগে তারা এগুলো করেছে। শেখ সাহেব বঙ্গবন্ধু আমাকে একদিন বলেছে, সেলিম বিরাট কাজ করে আসছি। কি কাজ? সমস্ত অফিসারদের ডেকে আমি বলে দিছি আমার আওয়ামী লীগের কর্মীরা জেল খাটছে, কষ্ট করেছে, ওদের দিকে একটু দেখেন, ব্যবসা বাণিজ্য একটু দিয়েন। ওই যে লাইসেন্স দেওয়া শুরু করলো, ওইটার ভেতর দিয়ে কিন্তু নব্য ধনিক শ্রেণীর জন্ম হলো। আমাকে বুঝতে হবে যে কোন স্বার্থবোধের জায়গাটায় কে কেন্দ্র করে একটা পলিটিক্যাল বেসিস তৈরি করা হয়, এবং এইটাকে যুক্তি বের করা হয়, এবং বলা হয় যে আমাকে ক্ষমতার রাজনীতি, আপনারা তো আদর্শের রাজনীতি করেন গিয়ে, আমাকে তো ক্ষমতার রাজনীতি করতে হয়, আমাকে অনেক ডার্টি গেম করতে হবে। এটা কে বললো? আমি বলেছিলাম এটার জবাবে, আপনি ডার্টি গেম করেন, আমাদেরকে পাবেন না। এটা কাকে বলেছিলেন? শেখ হাসিনাকে, খালেদা জিয়াকেও বলেছি। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন, আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আপনার লোকে যে দেখতেছেন আপনার সঙ্গে থাকবে না, বলবে যে ম্যাডাম আমাদের অন্যায় প্রোটেকশন দিলেন না, ঠিক আছে আসসালামু আলাইকুম, আমরা আপার দিকে চলে গেলাম। দিস ইজ হাউ দ্য রিয়ালিটি। সিস্টেমটা বদলাইতে হবে এই জায়গায়। আমার দুঃখ হয় যে এই গভীরতায় না যেয়ে একটা খারাপ সিস্টেমকে রিপ্লেস করার চেষ্টায় একই মেথড যদি ব্যবহার করা হয়, তারপরে কিন্তু প্রকারান্তরে সেইটা নতুন লংজিভিটি পেয়ে যায়, নতুন মেয়াদ পেয়ে যায়, খালি শক্তির বদল হয়। আমরা নতুন সংস্করণ চাই না, এবং সেইটার জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়নি এবং বিশাল গণজাগরণ হয়নি। উই ওয়ান্ট এ বিকল্প, অল্টারনেটিভ কোন দিকে? অল্টারনেটিভ 2 দিকে হতে হয়। ওকে উদ্দেশ্য করে আমি বলি খুব কেয়ারফুল থাকতে হবে। বিকল্প সংস্কার 2 রকম হতে পারে, পেছন দিকেও হয়, সামনের দিকেও হয়। বিকল্পের নাম করে যদি আমাদেরকে মধ্যযুগে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমি বলবো এনসিপিকে আমি দেখব সেখানে হলো চ্যালেঞ্জ। তারা এই প্রচারণায় বিভ্রান্ত হয়ে
আমাদের মধ্যযুগের দিকে নিয়ে যাচ্ছে নাকি মধ্যযুগের শক্তিকে ফাইট করার জন্য তারা শক্ত হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হলে, এবং মেইন ফাইটটা ছিল মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, যদিও কোটা ইস্যুতে এটা আন্দোলনটার সূত্রপাত। এবং এটা আমরা আগেই বিশ্লেষণ করে বলেছিলাম যে দেশ এখন একটা বারুদের স্তূপে পরিণত হয়ে আছে, যে কোনো স্পার্কে এটা হবে। ঘটনাচক্রে ইট ওয়াজ কোটা ইস্যু, এবং এইটাও বুঝতে হবে কোটা ইস্যুতে স্পার্ক করলো কেন। আরও তো অনেক ঘটনা ঘটেছে, এবং কাদের ভেতরে এটা স্পার্ক করলো? শিক্ষিত ছাত্র সমাজ যারা বেকার হয়ে যাচ্ছে। আমাদের যদি শিক্ষিত বেকারের সংখ্যা এত না থাকতো তাহলে পরে কিন্তু এটা কোনো বড় ইস্যু ছিল না। সুতরাং আমাকে সামগ্রিকতায় দেখতে হবে, এবং দ্যাট পার্ট দ্য মুভমেন্ট। এখন কেউ যদি বলে 16 বছর ধরে, আমি তো ওকে চিনি, সে তো শেষ মোমেন্টে ম্যারাডোনার মতো খালি কিক করলো বা হাত দিয়ে ছুঁয়ে দিল, সে তো শেষ মুহূর্তের প্লেয়ার না, সে তো আগা করে করেছে। ওগুলো ভুলে গেলে তো চলবে না। ওই সময়ের যদি আগুনটা না জ্বালিয়ে রাখা হতো তাহলে উই কুড নেভার রিচ দ্য কালমিনেশন অফ দ্য ফাইট। এখন যারা শেষ মুহূর্তের ফাইটার তারা যদি বলে আমি একাই সব করেছি, তারা ভুলে যায় লিটন নন্দীর কথা, তারা যদি ভুলে যায় মেঘের কথা, যাদের চোখের ভেতর দিয়ে ই করা হয়েছে, সবই জানে বিশ্ববিদ্যালয়ে কীভাবে ই করা হয়েছে। এবং আজকে তো না, কত 16 বছর ধরে এই সংগ্রাম চলেছে, সবটাই এসে এখানে কালমিনেট। আই স্যালিউট পার্সোনালি যারা খুব এফিশিয়েন্টলি এটাকে অর্গানাইজ করেছিল, বিশেষ করে অনলাইনে যেই অর্গানাইজেশনটা সেট আপ করেছিল। আমি সবচেয়ে খুশি হতাম যে এইটাকে যদি তারা আমাদের অতীতের যা সংগ্রামের ধারাবাহিকতায় যারা আছে তাদের কাছে সম্পূর্ণভাবে যদি তারা তাদেরকে বলতো যে উই প্রেজেন্ট ইউ, আমাদের নলেজটাকে, আমাদের এক্সপিরিয়েন্সটাকে তোমাদের, কিন্তু প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় এমন পথ তাদের নেওয়া উচিত হবে না। আমি এখনও আশাবাদী যে তারা যেন এটা এসেন্স অফ দ্য মুভমেন্ট সেটাকে তারা যেতে বোঝার চেষ্টা করে। নীলিমা আব্দুল্লাহ, তাহলে আমি আজকের জন্য এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে মুজাহিদুল ইসলাম সেলিম যেমন বলছিলেন যে আমাদের কথা তারা বোঝে না বা আমরাও তাদের কথা বুঝি না, এই দায়টা তো আমাদের তরুণ প্রজন্মকেও নিতে হবে। তরুণ না, এই ব্রিজটাই আসলে তৈরি করার কাজ করা হচ্ছে। কিন্তু আপনারা কি আপনাদের দলে সেই ব্যাপারটিকে বা সেই পরিবেশটিকে রেখেছেন? কোনো উপদেষ্টা মণ্ডলী আপনাদের আছে, বা আপনারা কি মুরব্বীদের কথা শুনতে চাই? খালি দেখি টকশোতে আপনারা তাদের দোষে দিয়ে যান যে একেবারে পচে যাওয়া জেনারেশন। উপদেষ্টা মণ্ডলী নেওয়ার জন্য কিন্তু সার্কুলার হচ্ছে একটা, যে উপদেষ্টা অনবোর্ড করা হচ্ছে, অলরেডি বেশ কিছু সিভি সর্ট করা হচ্ছে, ইন্টারভিউ করা হচ্ছে, এবং আমরা পার্সোনালি কিন্তু নানান ধরনের পলিটিশিয়ানের সাথে আসলে বসি বা কথা বলি, জানতে চাই এক্সপেরিয়েন্স, এবং পড়াশোনার যে চর্চা সেটাও রাখার চেষ্টা করি। যে পুরনো যে বই যেগুলো আসলে রাজনৈতিক ইতিহাসের কথা বলে সেগুলো পড়ার চেষ্টা করি। এবং আমাদের দলটির অনেকেই কিন্তু রাষ্ট্রচিন্তা নামে একটি পাঠচক্র করতো, যেটা আসলে পড়াশোনারই একটা পরিবেশ, এবং সেখানে আসলে এরকম অসংখ্য সিনিয়র্স ছিল যাদের কাছ থেকে অভ্যুত্থানের শিক্ষা নিয়ে এই অভ্যুত্থানটি ঘটানো হয়েছে। তো আমি আশা করি বিজয় হওয়ার পরে আপনারা খালি মানে নিজেদের কথাই বললেন, অন্যদেরকে বললেন পচে যাওয়া জেনারেশন। আমার মনে হয় না, পচে যাওয়া জেনারেশন আসলে বলা হয়েছে যারা আওয়ামী সুবিধাবাদী ছিল এবং আওয়ামী লীগকে যারা এত বছর ধরে পেট্রোনাইজ করেছে তাদেরকে বলা হয়েছে। সেই দোষে তো আপনারা বিএনপিকেও দোষী করেছেন যে আপনারা আসলে কাউকে হ্যাঁ মনে হয়েছে। আমার যেমন মনেই হয় যে বিএনপি আরো সফলভাবে আসলে আন্দোলন গড়ে তুলতে পারতো, তবে তাদের যে 16 বছরের ত্যাগ, তাদের বাড়ি ঘরে না থাকা, গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য করতে না পারা, এটাকে কিন্তু আমি কখনো অস্বীকার করি না। আমার এলাকা যেটি ফরিদপুর, সেখানে কিন্তু নিউজও হয়েছে যে আমার পদযাত্রায় বিএনপির নেতাকর্মীরা সারা রাত জেগে পাহারা দিয়েছে। তো আমি কিন্তু তাদের যেই এক্সপেরিয়েন্স সেটিকে অস্বীকার করি না, ব্যক্তিগতভাবে করি। ও তাহলে আপনি গোপালগঞ্জের কাছের মানুষই বটে। হ্যাঁ, ফরিদপুর আমার এলাকা, ভেরি নিয়ার। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ব্যাপার দেখেছেন, এবং আমারই এই অনুষ্ঠানে একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন শিক্ষক বলেছেন যে আপনারা হালুম করতে করতে গোপালগঞ্জে গেছেন এবং মেও করতে করতে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে ফিরে এসেছেন। এই পুরো ব্যাপারটিকে কি বলবেন? আমি আসলে যেভাবে দেখি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বামপন্থী রাজনৈতিক দলগুলো বলেন, রাজনৈতিক সভা সমাবেশে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আসলে সরকারের আছে বা রাষ্ট্রের থাকে। আমি এইভাবে দেখি যে একটা রাজনৈতিক সভা সমাবেশ হচ্ছে, সেখানে পুলিশ বা ওই সময়ে যারা দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আসলে একটা সিকিউরিটি দেওয়ার বিষয় আছে। কারণ বাংলাদেশে তো এটা একটা রিস্কি জব, আমরা জানি এটা, দিস ইজ আ ভেরি রিস্কি জব। বাংলাদেশ ইন্ডিয়াতে সমাবেশের মধ্যে মানুষকে গুলি করে মেরে ফেলার এক্সপেরিয়েন্স আমরা দেখেছি, হয়েছে আমাদের।
পুলিশ বা সেনাবাহিনীর যে সিকিউরিটি দেওয়ার বিষয়টি, সেটি আমার কাছে অস্বাভাবিক লাগে না, এবং আমার মনেও হয় না যে সেটা শুধু আমাদেরকে দিতে হবে। আমার মনে হয় সব রাজনৈতিক দলই আসলে এটা পেতে পারে যদি সেই সিচুয়েশনটি হয়। এখন গোপালগঞ্জের সিচুয়েশনটা আসলে খুবই ভয়ঙ্কর হয়ে গেছিল। সেখানে সিকিউরিটি না দিলে এদেরকে বের করে নিয়ে আসাও কিন্তু সম্ভব হতো না। মানে এটার ওয়ার্স্ট কেস সিনারিও হতো, বেশ কিছু মানুষের হতাহতের ঘটনা আমরা জানতাম। সেটা আসলে কিরকম হতো? তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ওদেরকে নিয়ে এসছে, আমার কাছে মনে হয় যে সব রাজনৈতিক দল এটা পেতে পারে। কিন্তু ওখানে যে মানুষ মরে গেছে, তাদের যে নিশ্চয়ই এই প্রশ্নটিও আপনার আছে, সেটা নিয়ে আমার আসলে অন্য রকমের অবজারভেশন আছে, যেটাই আমি বলবো। হ্যাঁ, সেলিম ভাই কি বলতে চান ছোট্ট করে শুনে আজকের মতো শেষ করব, পরে কন্টিনিউ করব। জি, যে এইভাবেই যদি সরাসরি ডাইনে বায়ে কৌশল এগুলো বিবেচনা না করে আমি যদি শত্রুকে মোকাবেলা করতে যাই, তাহলে একটা প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে। তাহলে পরে এনসিপির সঙ্গে জড়িত বা তার সঙ্গে বর্তমানে আছে, তারা কেন গা বাঁচানোর জন্য ছাত্রলীগে টাকা দিয়ে লিডারশিপের পোস্ট নিতে তারা আশ্রয় নিয়েছিল? তাহলে সেটা তো ভুল। সুতরাং আমি কোন জায়গাটাকে, কোন এলাকাটাকে আমার টার্গেট এরিয়া করব, আমি এটা আগেই বলেছি। এটা আলাদা করে গোপালগঞ্জ বা নড়াইল বা মাগুরা বা পটুয়াখালী এইটা না, আমাদেরকে দেখতে হবে সেন্ট্রাল পাওয়ার অফ দ্য স্টেট, মানে রণকৌশলটা, এবং সেইটা কিন্তু টেবিলে বসে হয় না, সেটা এক্সপিরিয়েন্স থেকে নিতে হয়। ওকে, সো এই প্রশ্নটি রেখে প্রিয় দর্শক আরও কিছু কথা বলতে চাই, যার জন্য এই আলোচনার ধারাবাহিকতায় আগামী পর্বেও আমরা কথা বলবো এই অতিথিদের সাথে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।